উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মঞ্চু, সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা, পল্লবী থানা বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হোসেন খান এবং আমার সাথে উপস্থিত আমাদের এবং আমাদের যে স্কুলে আমরা আজকের এই প্রোগ্রাম করছি, আমাদের এই স্কুলের প্রধান শিক্ষক জনাব আনোয়ার স্যার এখানে আমাদের মাঝে উপস্থিত, এবং আমরা যে সাবজয়ী ফুটবল টিমের সদস্য আমার সাথে রয়েছে বিপ্লব ভট্টাচার্য, আমার সাথেরই সহযোদ্ধা, আমার সাথে গোলকিপার, আমাদের সাথে রয়েছে আমাদের কালা কাঞ্চন, ঠিক আছে কাঞ্চন, আমাদের সুজন রয়েছে, মন্টু ভাই রয়েছে, অনেককে দেখলাম আজকে আমরা এখানে, মিলন ভাই, ঋতু ভাই সহ এখানে অনেক স্বনামধন্য যারা একসময় বাংলাদেশের মাঠ কাঁপিয়েছে সেই ফুটবল তারকারা এখানে আমাদের মাঝে উপস্থিত, এবং উপস্থিত আজকের এই আমার অত্র এলাকার, আমার এই নির্বাচনী এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এখানে উপস্থিত, সবাইকে আসসালামু আলাইকুম। আমি সংক্ষেপে বলতে চাই যে আজকের যে উদ্যোগ, যে সোনালী অতীতের খোঁজে হিল্লোল, আমি বিশ্বাস করি এই উদ্যোগটি অত্যন্ত মহৎ একটি উদ্যোগ নিয়েছেন আপনারা, কারণ যারা খেলা ছেড়ে দেয় তাদের খোঁজ খবর খুব একটা কেউ রাখে না, বাট আপনারা যে চিন্তা নিয়ে যারা খেলা ছেড়ে দিয়েছে সেই মানুষগুলোকে খুঁজে বের করে এনে স্পেশালি আমার এলাকার যে এমডিসি মডেল স্কুলে যে আপনারা যে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন, এই জন্য আমি হিল্লোল যুব সংঘকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করি, এবং আমরা আশা করব এই ধরনের ফুটবল টুর্নামেন্ট আপনারা যেহেতু আজকে শুরু করেছেন এটি প্রতি বছর যাতে হয় এই ধারাবাহিকতা আপনারা রাখবেন। এবং আমি ফুটবলের পাশাপাশি, যেহেতু হিল্লোল একটি যুব সংঘ, এটি কোনো ফুটবলের কোনো সংগঠন না, আপনার এই হিল্লোল যুব সংঘ আপনারা ফুটবল, ক্রিকেট, অন্যান্য যে ইন্ডিভিজুয়াল যে খেলাগুলো রয়েছে, আমরা ব্যাডমিন্টন করতে পারি, আমরা ভলিবল করতে পারি, আমরা হ্যান্ডবল করতে পারি, সার্বিক খেলাধুলাগুলো আপনারা আয়োজন করেন, আমি আপনাদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করব। এবং পাশাপাশি আপনারা ইতিমধ্যে জানেন যে গত 17 বছর এই স্বৈরাচারের সময় বাংলাদেশের ক্রীড়াঙ্গন দলীয়করণের মাধ্যমে ধ্বংস হয়ে গেছে। সেই ধ্বংসস্তূপ ক্রীড়াঙ্গন এবং গত 17 বছরে এই স্বৈরাচারের প্রভাবে বাংলাদেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমরা সেই ধ্বংসস্তূপ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পুনরুদ্ধার করার জন্য আমরা আমাদের বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সেই ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে 13 জুলাই 2023 সালে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31 দফা রূপরেখা দিয়েছেন। সেই রূপরেখার ভিতরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের কথা বলা হয়েছে, বাংলাদেশের স্বাস্থ্য সেবার কথা বলা হয়েছে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কথা বলা হয়েছে, বাংলাদেশের বিচার বিভাগের কথা বলা হয়েছে, বাংলাদেশের আইন বিভাগের কথা বলা হয়েছে, বাংলাদেশের সাধারণ মানুষের জনসমর্থিত যে চাহিদাগুলো রয়েছে সেই চাহিদার কথাই সেখানে বলা রয়েছে। আমরা সেই 31 দফার উপরে ভিত্তি করে আমরা চাই আগামীতে যে রাষ্ট্র কাঠামোগুলো যে মেরামত করা প্রয়োজন, সেই মেরামতগুলো আমরা সুন্দরভাবে আমরা এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে, এদেশের জনগণকে সাথে নিয়ে আমরা সেটি করতে চাই। এবং আমরা ইতিমধ্যে আমরা দেখেছেন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করেছেন অল্প কিছুদিন আগে, এবং সেখানে তিনি খুব দৃঢ়ভাবে বলেছেন যে আমরা বাংলাদেশের যে সকল খেলোয়াড়রা রয়েছে যারা বাংলাদেশের পক্ষে খেলবে, বাংলাদেশের সম্মান নিয়ে বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে উজ্জ্বল করবে, আমরা রাষ্ট্রের পক্ষ থেকে আমরা সেই সকল ক্রীড়াবিদদের পক্ষে সার্বিক সহযোগিতা করব। এবং আমরা সবসময় বিশ্বাস করি যে আমরা নিজে খেলোয়াড় ছিলাম, আমার সাথে এখানে সতীর্থ খেলোয়াড় ছিল, যে খেলা ছেড়ে দেওয়ার পরে আমাদের খোঁজ খবর খুব একটা কেউ রাখে না, বাট আমরা বাস্তবে সেটাকে খোঁজ খবর রাখার মাধ্যমে আমরা এনশিওর করতে চাই যে ভবিষ্যতে যে ক্রীড়াঙ্গন আমরা সাজাবো, ইনশাআল্লাহ আল্লাহ যদি এদেশের জনগণের ভোটে আমাদেরকে নির্বাচিত করে, আমরা যদি সরকার পরিচালিত করতে পারি, ভবিষ্যতে আমাদের সকল খেলোয়াড়রা খেলা ছেড়ে দেওয়ার পরেও আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, আপনাদের জন্য আবাসনের ব্যবস্থা করা হবে, এটা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। পাশাপাশি
আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন যে আমরা স্কুল ক্লাস 3-4 থেকে আমরা প্রত্যেকটি স্কুলে খেলাধুলাকে বাধ্যতামূলক করে দেওয়া হবে এবং সেই বাধ্যতামূলক বাংলা ইংলিশের জন্য যেভাবে 100 মার্ক পেতে হয় আমরা ঠিক একইভাবে আপনি ফুটবল হোক ক্রিকেট হোক অন্যান্য ইন্ডিভিজুয়াল যে স্পোর্টস গুলো রয়েছে যে যেটা পছন্দ করে সেই ছাত্র বা ছাত্রীকে সেই খেলায় অবশ্যই পারদর্শী করার দায়িত্ব হচ্ছে সেই শিক্ষা প্রতিষ্ঠানে এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানে ওই ছাত্র ছাত্রীকে পারদর্শী করার জন্য সরকারের পক্ষ থেকে সাবেক যারা খেলোয়াড় রয়েছেন যারা সাবেক ক্রীড়া সংগঠক রয়েছেন তাদের পক্ষ থেকে নিজ নিজ ইভেন্টের জন্য সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এবং ক্রীড়া শিক্ষক হিসেবে তাদেরকে নিয়োগ দেওয়া হবে এবং সেখানে ফুটবলের কোচ থাকবে ক্রিকেটের কোচ থাকবে সেখানে ভলিবল বলেন হ্যান্ডবল বলেন শুটিং বলেন যেই সকল ইভেন্টগুলো আমরা খুব সহজে করতে পারি স্কুল কলেজে সেই ইভেন্টগুলো অনুযায়ী সেই ইভেন্টে যারা পারদর্শী সেই ক্ষেত্রে আমরা তাদেরকে নিয়োগ দেওয়া হবে এবং ইনশাআল্লাহ সেই স্কুলের যে ছোটবেলার যে বাচ্চাদের যে শেখার মাধ্যমে আমরা ভবিষ্যতে আমরা সেখান থেকে ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় ক্রীড়াবিদ আমরা পেতে পারবো ইনশাআল্লাহ এবং আমরা যে জাতীয় ক্রীড়াবিদদের মাধ্যমে আমরা ভবিষ্যতে একটি ক্রীড়াঙ্গনের বাংলাদেশ গড়তে চাই আমরা একটি সুস্থ জাতি হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে চাই এবং আমাদের সন্তানদের এবং আমাদের যারা পিতামাতা রয়েছেন আমাদের সন্তানদের তাদেরকে সবাই স্বপ্ন দেখে যে কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে তাই না কেউ সরকারি চাকরি করবে কেউ বড় ব্যবসায়ী হবে কিন্তু খেলোয়াড় হবে এই স্বপ্নটা খুব কম মানুষই দেখে কিন্তু আমরা সেই স্বপ্নটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দেখাতে চাই আমাদের প্রত্যেকটি বাবা মাকে দেখাতে চাই যে আপনারা খেলোয়াড় হিসেবে পড়াশোনার পাশাপাশি আপনার সন্তানকে যদি আপনি প্রতিষ্ঠিত করেন এবং আপনি সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য সরকারের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ কারণ আমরা একটি সুস্থ জাতি গড়ে তুলতে চাই আমরা শিক্ষা ব্যবস্থা একটি পরিবর্তন এনে সেখানে খেলাধুলাকে প্রাধান্য দিয়ে আমরা সেই কার্যক্রম সেই অবকাঠামো বলেন সেই কর্ম পরিকল্পনা বলেন সেই শিক্ষা ব্যবস্থা আমরা একটি আমূল পরিবর্তন করতে চাই পাশাপাশি আমাদের বাচ্চারা কোথায় খেলবে ইতিমধ্যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে আমরা আমাদের ঢাকা মহানগরীতে বা ঢাকা শহর সহ সারা বাংলাদেশের বিভিন্ন ইউনিয়ন বলেন ওয়ার্ড বলেন থানা বলেন জেলা বলেন বিভিন্ন জায়গায় সরকারিভাবে 3-4 বিঘা জায়গা আমরা সংরক্ষণ করে সরকারিভাবে সেটা সংরক্ষণের মাধ্যমে সেখানে আমাদের বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা করা হবে সেখানে আমাদের যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন মুরব্বীরা তাদের হাঁটার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ সেই জন্য আমি আশা করব যে পাশাপাশি আমাদের ভবিষ্যতে একজন খেলোয়াড় হিসেবে আমাদের প্রত্যেকটি বাবা মা যাদের স্বপ্ন দেখেন যে আমার সন্তান একজন ফুটবলার হবে একজন ক্রিকেটার হবে একজন সাঁতারু হবে একজন শুটার হবে এইভাবে যাতে প্রত্যেকটি বাবা মা যাতে স্বপ্ন দেখতে পারেন সেই ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা সেই রাস্তাটি আমরা তৈরি করতে চাই এবং আমাদের যারা যে বিভাগীয় পর্যায়ে যে বিকেএসপি রয়েছে সেটা আপাতত আমাদের জন্য যে প্রয়োজন সেই প্রয়োজনটুকু মেটানোর পরে যখন আমরা দেখব যে এটাকে আরো অনেক বেশি দরকার আমাদের তখন আমরা প্রত্যেকটি বিভাগীয় পর্যায়ে ইনশাআল্লাহ আমরা এই বিকেএসপির মাধ্যমে আমরা আরো অনেক বেশি কর্মসংস্থান হবে এবং আমি এনশিওর করতে চাই আজকে আমাদের যারা এখানে সাবেক খেলোয়াড় রয়েছেন এবং ভবিষ্যতে যারা সাবেক হবেন আপনারা শুধু খেলা ছেড়ে দেওয়ার পরে আপনারা হতাশ হওয়ার কারণ নাই কারণ সরকার এবং ইনশাআল্লাহ এদেশের জনগণের ভোটে আমরা যদি নির্বাচিত হতে পারি আপনাদের কর্মসংস্থান শুধু কোচিং ক্যারিয়ার না আমরা শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করব আমরা এখানে বাংলাদেশে স্পোর্টস ইউনিভার্সিটি নির্মাণ করতে চাই আপনাদের সহযোগিতায় আপনাদের দোয়া নিয়ে আপনাদের ভালোবাসা নিয়ে আমরা সেই স্পোর্টস ইউনিভার্সিটির মাধ্যমে সেখানে পড়াশোনার মাধ্যমে আমাদের বিভিন্ন ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে বা আমাদের স্কুল কলেজে ক্রীড়া যে শিক্ষক দরকার সেই শিক্ষকগুলো আমরা সেখান থেকে নিয়োগ দিব ইনশাআল্লাহ এইভাবে আমরা সারা বাংলাদেশ ব্যাপী খেলাধুলাকে একদম তৃণমূল পর্যায়ে আমরা ছড়িয়ে দিতে চাই সেই খেলাধুলার মাধ্যমে আমরা
যে এই গত 17 বছর যে সহিংস বাংলাদেশের রাজনীতি দেখেছি, সেই রাজনীতি আমরা আর দেখতে চাই না। আমরা মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে নির্দেশে আমরা বাংলাদেশে একটি স্বচ্ছ ধারা, পরিচ্ছন্ন ধারা রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চাই এবং ভবিষ্যতে আমরা আর কোনো স্বৈরাচার দেখতে চাই না। আমরা চাই, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন যে গত 17 বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না, এদেশের জনগণ ভোট থেকে বিচ্ছিন্ন ছিল। এদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে এই গত 17 বছর স্বৈরাচার শেখ হাসিনার সরকার বাংলাদেশে আজকে ফ্যাসিস্ট সরকারের উপাধি পেয়েছে তারা। কিন্তু আমরা এদেশের জনগণের পাশে থেকে এদেশের জনগণকে সাথে নিয়ে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে আমরা তত্ত্বাবধায়ক সরকার নতুন করে সংবিধানে সংযোজন করে বাংলাদেশে যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে, স্বচ্ছভাবে যাতে প্রত্যেকটি নাগরিক তার যে ভোটের অধিকার প্রয়োগ করতে পারে সেই ব্যবস্থা তিনি করবেন। এবং তিনি স্পষ্ট বলেছেন যে দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। তিনি এটি কেন বলেছেন? যাতে ভবিষ্যতে কেউ স্বেচ্ছাচারিতার মাধ্যমে কেউ যাতে জোর করে আর কোন ভবিষ্যতে স্বৈরাচারের জন্ম না হয়। তিনি এজন্য বলেছেন যে আমরা 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। তাতেই বোঝা যাচ্ছে যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের তরুণ প্রজন্মের চিন্তা ভাবনাকে সামনে রেখে এদেশের জনগণের, মানুষের যে স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা যে কর্ম পরিকল্পনা হাতে নিয়েছি, আমাদের রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফার যে রূপরেখা দেওয়া হয়েছে, যে কর্ম পরিকল্পনা দেওয়া হয়েছে, সেটা বাস্তবায়নের মাধ্যমে আমরা ভবিষ্যতে প্রত্যেকটি রাষ্ট্র কাঠামো পরিপূর্ণভাবে সংস্কার করতে পারব এবং সেই সংস্কারের মাধ্যমে বাংলাদেশে পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশে পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত হবে। আজকে দেখেন, বাংলাদেশে গত 9 মাস হয়ে গেছে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা দায়িত্বভার গ্রহণ করেছে, কিন্তু দায়িত্বভার গ্রহণের পরে গত 17 বছর স্বৈরাচার শেখ হাসিনাকে আমাদের হঠাতে কতদিন লাগছে? 17 বছর লাগছে, তাই না? কিন্তু এক পরিশেষে তাকে তো সরতে হয়েছে, সে তো থাকতে পারে নাই ফ্যাসিস্ট আচরণ নিয়ে, তার যে স্বৈরাচারী আচরণ নিয়ে। কিন্তু দীর্ঘ 9 মাসের ভিতরে আমরা দেখছি যে আমাদের কিছু একটি গোষ্ঠী, একটি মহল কারো কারো ভিতরে, উপদেষ্টাদের ভিতরে ক্ষমতার মোহ পেয়ে বসছে তাদেরকে। তাদের ক্ষমতার লোভে তারা আজকে এই দেশের ভিতরে নিজেদের ভিতরে একটি বিশৃঙ্খলা তৈরি করছে। আমরা কিন্তু দীর্ঘ 17 বছর যুদ্ধ করেছি স্বৈরাচারের বিরুদ্ধে এই ধরনের বিশৃঙ্খলা দেখার জন্য না। আমরা বাংলাদেশকে নতুন ভাবে যে স্বৈরাচার মুক্ত করেছি এই পরিস্থিতি দেখার জন্য না, কারণ বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান এখন অস্থিতিশীল অবস্থায় রয়েছে। আজকে আপনারা যে বসে রয়েছেন বা এখানেও কিন্তু স্বাভাবিকভাবে কেউ স্থিরতার ভিতরে বসে নাই আপনারা, কারণ সকলের ভিতরে একটি অস্থিরতা রয়েছে। দেশ কোন দিকে যাচ্ছে? আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য বিদেশি ষড়যন্ত্রকারীরা তারা ষড়যন্ত্র করে যাচ্ছে আমাদের বাংলাদেশের বিরুদ্ধে। কিন্তু একজন বাংলাদেশী হিসেবে, একটি গণতান্ত্রিক আমি বাংলাদেশ হিসেবে আমরা বৈদেশিক ষড়যন্ত্র বলেন, দেশের ভিতরে যারা ষড়যন্ত্র করছে তাদেরকে মোকাবেলা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ, এদেশের সাধারণ মানুষ প্রস্তুত রয়েছে। এবং আজকে উপদেষ্টার ভিতরে যে আমাদের যে একটি অস্থিতিশীল অবস্থা দেখতে পাচ্ছি, আজকে আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনের যে মেয়র, হাইকোর্ট থেকে যাকে বলবৎ করা হয়েছে, হাইকোর্ট থেকে যাকে নির্দেশনা দেওয়া হয়েছে শপথের জন্য, আমরা কিন্তু দায়িত্বভার গ্রহণ করার জন্য এই আন্দোলন, এই কর্মসূচি করছি না। আমাদের লক্ষ্য হচ্ছে এদেশে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন। এই গত 9 মাসের ভিতরে আমরা যখনই নির্বাচনের কথা বলেছি, আমাদের কিছু উপদেষ্টাদেরকে দেখেছি তাদের গায়ের ভিতরে জ্বালা ধরেছে। তারা অনেকেই দেখেছি তারা সংস্কারের নামে, ওই স্বৈরাচার শেখ হাসিনা সহ বিচারের নামে তারা নির্বাচনকে পিছনের অপচেষ্টা করে যাচ্ছে। আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সহ সকলকে যে দ্রুত সময়ের ভিতরে নির্বাচন দেন। নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে বাংলাদেশে স্থিতিশীল অবস্থা চলে আসবে, বাংলাদেশের সকল রাষ্ট্র কাঠামো পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত হবে। এখন পর্যন্ত অনেক স্বৈরাচাররা, অনেক আওয়ামী লীগের দোসররা বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বসে আছে। ইভেন দো আপনাদের গণমাধ্যমও আওয়ামী লীগের সেই দোসররা বসে রয়েছে।
সেই দোসরদেরকে রেখে, এই ষড়যন্ত্রকারীদেরকে রেখে আপনারা কখনোই সংস্কার পরিপূর্ণভাবে করতে পারবেন না। এই জন্য দরকার একটি নির্বাচিত সরকার। সেই নির্বাচিত সরকারই পারবে একমাত্র সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে ওই স্বৈরাচার দোসরদেরকে আইনের আওতায় এনে বিচার করতে, এবং গণমাধ্যমেও যারা রয়েছে দোসর তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার করা হবে বাংলাদেশের মাটিতে। এবং আমি পরিশেষে বলতে চাই যে আমাদের এদেশের জনগণ গত 17 বছর যে যুদ্ধ করেছে, যে সংগ্রাম করেছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য। আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে আহ্বান করব, আপনাদের উপদেষ্টাদেরকে নিয়ে দ্রুত সময়ের ভিতরে বসে আগামী ডিসেম্বরের ভিতরে একটি নির্বাচনের রোডম্যাপ দেন। সেই নির্বাচনের মাধ্যমে আপনি যখন তফসিল ঘোষণা করবেন, যখন রোডম্যাপ দিবেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে বাংলাদেশে যারা ষড়যন্ত্র করছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য, যারা বিদেশি যারা ষড়যন্ত্র করছে বাংলাদেশে যাতে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি থাকে, সেই ষড়যন্ত্রকারীরা ধূলিসাৎ হয়ে যাবে, তাদের কোনো স্থান বাংলাদেশের মাটিতে থাকবে না। তাই সবকিছু থেকে সরে গিয়ে দ্রুত সময়ের ভিতরে একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন, যে নির্বাচন অবশ্যই আগামী ডিসেম্বরের ভিতরে হতে হবে ইনশাআল্লাহ, এই প্রত্যাশা ব্যক্ত করে। এবং আজকে হিল্লোল যুব সংঘ যারা এই আয়োজন করেছেন আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আশা করছি এই ধরনের টুর্নামেন্ট, আজকে ফুটবল করেছেন, এই টুর্নামেন্ট শেষ হওয়ার পরে ক্রিকেট করবেন, এটা শেষ হওয়ার পরে আমাদের বিভিন্ন ভলিবল আছে, হ্যান্ডবল আছে, বিভিন্ন পর্যায়ে খেলাধুলা আছে, আপনারা করবেন। আমি সব সময় আপনাদের পাশে থাকবো, পাশে থেকে ইনশাআল্লাহ সার্বিক সহযোগিতা আপনাদেরকে করবো। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। এবং আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি